বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজ শেখ হাসিনা, তার পরিবার এবং আওয়ামী লীগের বিগত 15 বছরের শাসন এবং শোষণ নিয়ে কথা বলতে চাচ্ছি। আমরা দেখেছি 1981 সনে শেখ হাসিনা বাংলাদেশে আসার মাত্র 13 দিনের মাথায় তৎকালীন বাংলাদেশের সবচেয়ে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। এবং এর পিছনে নিশ্চয়ই শেখ হাসিনার ষড়যন্ত্র ছিল, সেটা বাংলাদেশের সকল মানুষ বিশ্বাস করে। আমরা দেখেছি শেখ হাসিনা যখন বাংলাদেশে 1982 সনে মার্শাল ল জারি করে, তখন বলেছিল যে উই আর নট আনহ্যাপি। তার মানে তারা সে তৎকালীন স্বৈরশাসক এরশাদের মার্শাল লকে তারা বৈধতা দিতে চেয়েছিল। 1990 সনে এরশাদ পতনের পূর্বে শেখ হাসিনা ক্ষমতা আসার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল, নির্বাচনে অংশ নিয়েছিল, পদত্যাগ করেছিল, কিন্তু তার আশা পূর্ণ হয়নি। 1991 সনে যখন নিরপেক্ষ নির্বাচন হয়, তখন শেখ হাসিনার বিশ্বাস ছিল এই দেশ তার বাপের দেশ এবং সেই দেশের জনগণ তাকেই ভোট দিবে। কিন্তু যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি ক্ষমতা আসে, তখন শেখ হাসিনা নিরাশ হয় এবং তখন থেকেই ষড়যন্ত্র শুরু করে। আমরা দেখেছি 1994 সনে মাগুরা উপনির্বাচনে ষড়যন্ত্রমূলকভাবে কারচুপির অভিযোগ তুলে শেখ হাসিনা সেই নির্বাচনের রায়কে প্রত্যাখ্যান করে এবং পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন শুরু করে। আপনারা জানেন যে সংবিধান পরিবর্তন করতে হলে টু থার্ড মেজরিটির প্রয়োজন হয়, কিন্তু তখন বিএনপির 2/3 মেজরিটি না থাকাতে তারা সংসদে বিল পাশ করার জন্য তাদেরকে আসতে অনুরোধ করে, কিন্তু তখন তারা পদত্যাগ করে বসে। তখন শুরু হয় সাংবিধানিক সংকট। এই সংকট মোকাবেলার জন্য তৎকালীন বিএনপি সরকার বাধ্য হয়ে নির্বাচন দেওয়ার জন্য সংসদ ভেঙে, এবং সেই নির্বাচনে মেজরিটি নিয়ে বিএনপি সংবিধান সংশোধন করে এবং তার পরবর্তীতে তারা পদত্যাগ করে সংবিধানে তত্ত্বাবধায়কের বিধান করে 1996 সনে আবার নির্বাচনের আয়োজন করে। আমরা দেখেছি সেই নির্বাচনে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চেয়েছিল তার পিতার অপকর্মের জন্য। বাংলাদেশের সরল সহজ লোকগুলি, ভোটাররা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। তারপরে তার নতুন ষড়যন্ত্র আবার শুরু হয়। তখন বাংলাদেশে হামলা মামলার রাজনীতি শুরু হয়। আমরা দেখেছি 2001 সন পর্যন্ত শেখ হাসিনার কি দুঃশাসন ছিল, এবং 2001 সনে বিএনপি ক্ষমতা আসার পরে আবার সেই ষড়যন্ত্র। এবং আমরা দেখেছি 2008 সনে বাংলাদেশে যে নির্বাচন হয়েছিল, সেখানেও সে বাংলাদেশের নতুন ভোটারদেরকে মিথ্যা বিভ্রান্তিকর প্রলোভন দিয়ে, আশ্বাস দিয়ে ডিজিটাল বাংলাদেশের নামে, এবং যে তত্ত্বাবধায়ক ছিল অবৈধ সরকার, সেই সরকারকে বৈধতার আশ্বাস দিয়ে সে ক্ষমতায় এসেছিল। এবং 2008 সনে ক্ষমতা এসে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দেয়। এবং আমরা দেখেছি 2014 সনে 153 সনে বিনা ভোটে নির্বাচিত হয়ে তারা ক্ষমতায় এসেছিল। তারপর সেই দুঃশাসন, যা বাংলাদেশের জনগণ সবাই জানে। আমরা দেখেছি সে তার পরিবার নিয়ে লুটপাটের রাজত্ব শুরু করেছিল। আমরা দেখেছি বাংলাদেশের প্রায় 3500 কালভার্ট ছিল, যেগুলির কোনো রাস্তা ছিল না, অথচ বড় হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প করেছিল। আমরা দেখেছি স্বাস্থ্য বিভাগ, রোড সেনে, হাইওয়ে, এবং বলা যায় প্রতিটি বিভাগে কিভাবে দুর্নীতি হয়েছিল। এবং 2018 সনে প্রতারণার সেই রাতের ভোট করে তারা বাংলাদেশের পুরা প্রশাসনকে, আমলাদেরকে একটা দুর্নীতির আখ্যায় পরিণত করেছিল। আমরা দেখেছি বিগত বছরগুলিতে পুলিশ প্রশাসন কিভাবে মানুষকে জিম্মি করেছিল, কিভাবে হত্যা করেছিল। এখানে সরকারের সিভিল শাসনের পরে আরেকটা পুলিশ শাসন ব্যবস্থা প্রবর্তন হয়েছিল। আর এই অস্বস্তিকর জীবন, অস্বস্তিকর প্রশাসন, অস্বস্তিকর শাসনে বাংলাদেশের মানুষ অস্বস্তিতে পড়ে এবং অতিষ্ঠ হয়ে রাস্তা নেমেছিল আন্দোলন করতে। এবং সেই চূড়ান্ত আন্দোলন 1994 সন 2023 সনে চূড়ান্ত একটা রূপে এসেছিল। কিন্তু
সরকারের দমন নিপীড়নে তখন সেই আন্দোলন স্তিমিত হয়েছিল এবং সরকার একটা নির্বাচনে জয়ী হয়ে তারা আরো শাসনবার শপথ নিয়েছিল। এরপরে আবার আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলন থেকে যখন সামনের দিকে যাচ্ছিল তখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনের সঙ্গে, কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে রাজনৈতিক দলের আন্দোলন এবং পরবর্তীতে যখন এক দফা হয়ে যায় তখন বাংলাদেশের সকল মানুষ, ছাত্র জনতা বা মাঠে নেমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছিল। আমি এই জন্য যেসব ছাত্র নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং যারা আহত হয়েছিল তাদের আশু সুস্থতা কামনা করি। আমি এর পরবর্তী কথা বলতে চাই, এই যে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যাদেরকে আমরা সমর্থন করি, এই সরকারে যারা আছে তাদেরকে আমি দাবি জানাচ্ছি, এই যে দুঃশাসন থেকে বাংলাদেশকে মুক্ত করেছে এবং এই 5ই আগস্টের আগে যেসব ছাত্র জনতা যারা এর নেতৃত্ব দিয়েছে, তারা এখন যারা নিহত হয়েছে তারা এখনো ক্ষতিপূরণ পায়নি এবং যারা আহত হয়েছে তারা সুচিকিৎসা পাচ্ছে না। আমরা দেখছি এখনকার যারা উপদেষ্টা আছে তারা অনেক কথা বলছেন, তাদের যতদূর দায়িত্ব তার চেয়ে বেশি দায়িত্ব বলছেন, যেগুলি তাদের দায়িত্বের মধ্যে পড়ে না, যেগুলি তাদের জন্য বৈধ না, সেটাও তারা করছে। কিন্তু আমি বাংলাদেশের একজন সাধারণ জনগণ এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে দাবি জানাতে চাই যে আপনাদের প্রধান দৃষ্টি থাকা উচিত এই যারা নিহত হয়েছে এবং তারা যারা আহত হয়েছে তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি। আপনারা রাজনীতি করবেন, আমরা সমর্থন করব, সেটা আসবে যখন নির্বাচন আসবে, কিন্তু আপনাদের এখন প্রধান দায়িত্ব কি সেটা আপনাদেরকে স্থির করতে হবে। কারণ এখনো দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে, এখনো দেশের শাসন ব্যবস্থা, পুলিশ বাহিনী এখনো অ্যাক্টিভ হয়নি, এখনো মানুষ রাস্তায় চলাফেরা করতে পারে না, এখনো চাঁদাবাজি চলছে, এখনো সিন্ডিকেট চলছে, এখনো প্রশাসনে সেই আওয়ামী লীগেরই আমলারা আছে। তাহলে কি পরিবর্তন হলো? 6 মাস হয়ে গেল, এখনো কোনো মানুষ কোনো পরিবর্তন দেখছে না, মানুষ নিরাশ হয়ে যাচ্ছে, মানুষ সরকার থেকে উপর আস্থা হারাচ্ছে। আমি অনুরোধ করব, আপনারা আপনাদের এজেন্ডা ঠিক করুন এবং সেই হিসেবে কাজ করুন। কারণ আপনারা যেভাবে এজেন্ডাহীনভাবে এগুচ্ছেন, দেশের কোনো পরিবর্তন হচ্ছে না, মানুষের মধ্যে স্বস্তি আসছে না, মানুষ শান্তিতে থাকতে পারছে না। তাই আপনাদেরকে অবশ্যই এজেন্ডা ঠিক করতে হবে। আর যদি আপনারা এজেন্ডা ঠিক করতে না পারেন, আমি অনুরোধ করব প্রফেসর ইউনূসকে যেন উনি এই উপদেষ্টা পরিষদ ভেঙে নতুনভাবে রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলে তাদের পরামর্শ নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করেন, যাতে জনগণের স্বস্তি আসে, জনগণের সমর্থন পাওয়া যায় এবং দেশটাকে আমরা গড়তে পারি, যেই দেশে কোনো অপকর্ম থাকবে না, অপশাসন থাকবে না এবং এই দেশের সরকারের কোনো কর্মে শেখ হাসিনা দুঃশাসন কথা মনে পড়বে না। আমরা চাই সুশাসন, আমাদের জনগণের শান্তি, আমরা চাই একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।